নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 19/1/2024। আমি সৌরীন্দ্র আমি আমি হচ্ছে গল্পমালা চ্যানেলে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা বিন্দি পিসির গোয়েন্দাগিরি গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। বিকেলবেলা দল বেঁধে সবাই বেড়াতে বেরিয়েছিল। ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। চওড়া দরদালানে পেট্রোম্যাক্স জেলে দেওয়া হয়েছে। তারই আলোয় বসে শৌখিন কাঁথায় পদ্মফুল তুলছেন বিন্দি পিসি। এ তার একটা শখ, জীবনের একমাত্র শখই বলা চলে। 1 বছর 2 বছর ধরে একখানা কাঁথা সেলাই করেন, তারপর সেখানা দিয়ে দেন কোনো আপনার জনকে। যে পায় সে ভাগ্য বলে মানে। কাঁথা তো কাঁথা, কাশ্মীরি শাল হার মেনে যায়। আপনার জনের ভিতর এই ভাইপো ভাইজি কটি। ওর 3টি ভাই, ছেলেবেলা থেকেই তাদের শহরে বাস। বিন্দি পিসিরও ছেলেবেলা শহরে কেটেছে, লেখাপড়া সেখানেই শিখেছিলেন। তারপর বয়স একটু বাড়তেই কী যে তার হলো, শহর ছেড়ে পাড়াগাঁয়ের এই পৈতৃক বাড়িতে এসে আস্তানা গাড়লেন। বেথাক আর করেননি বিন্দি পিসি। গায়ের লোকের সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে খুব সহজভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছেন। অবশ্য বয়স তার 50 পেরোয়নি। জীবনের হয়তো অনেকটা বাকি এখনও। স্বাস্থ্য তার অটুট, সহসা মরার সম্ভাবনা কম। এ বাড়িতে বিন্দি পিসি বাস করেন 2টো চাকর আর 2টো ঝি নিয়ে। একটা ঝিকে ঝি বলা ঠিক হবে না হয়তো। ভদ্রঘরের মেয়ে, দুবেলা রান্না করা ছাড়া আর একটিমাত্র কাজ তাকে করতে হয়। সেটি হচ্ছে রোজ সন্ধ্যাবেলায় সারা গায়ের নতুন খবরগুলো বিন্দি পিসিকে সবিস্তারে শোনানো। খবর শোনবার জন্য অসীম আগ্রহ বিন্দি পিসির। খাবার সময় তরকারি 1 ভাগ কম হলে তিনি তেমন ক্ষুণ্ণ হন না। কিন্তু কোনো দিন সুহাস যদি এসে বলে, আজ তো আর তেমন কিছু শুনতে পেলুম না পিসিমা, তাহলে তার মন মেজাজ সব বিগড়ে যায়। খেতে শুতে কিছুতেই আর স্বস্তি পান না। কাঁথা সেলাই যেমন তার একমাত্র শখ, খবর শোনা তেমনি তার একমাত্র কাজ। আর এক মজা, যা শোনেন তা তিনি কখনো ভোলেন না। এবারকার এই পুজোর মরশুমে ভাইপো ভাইজিরা সবাই এসে জুটতে পারেনি। অনিশ কানাডা গেছে, নীলা জাপানে। দেশে থাকলে পিসিমার বাড়িতে পুজোর সময়টা 2 দিনের জন্য আসবে না এমন ভাইপো ভাইজি বিন্দি পিসির একটিও নেই। সবাই ওরা দারুণ ভালোবাসে ওকে। বেরিয়ে এসেই একে একে ধপাস করে বসে পড়ল ওরা বিন্দি পিসির সামনে। সুহাস তৈরি ছিল 1 পেয়ালা গরম চা আর 1 প্লেট নিমকি কচুরি। তখনই ধরে দিল প্রত্যেকের সামনে। এ তো হলো, কিন্তু রাত 10টা পর্যন্ত এখন সময় কাটে কী করে? অজয় জিজ্ঞাসা করে রে বাকি। আমি কিন্তু আজ আর গান গাইতে পারবো না। আগে থাকতেই সাবধান হয় রে বা, গলা আমার ধরে আছে। 2-একটা গল্প টল্প হোক না, প্রস্তাব করে সমীর। সে লেখক মানুষ, যে কেউ যে কোনো গল্প করুক, ও তা থেকে প্লট পেয়ে যাবে একটা। তা বলে ভূতের গল্প নয়। আগে থাকতে আপত্তি জানায় রেবা। সে নামকরা অধ্যাপিকা, কিন্তু রাত্রিরে ভূতের নামে এখনও তার গা ছমছম করে। এতক্ষণে বিন্দি পিসি কথা বলেন। আমার বাড়িতে যখন তোরা এসেছিস, তোদের সময় যাতে আনন্দে কাটে আমারই তা দেখা দরকার। আমি বলি, ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক। সবাই তোরা দেশ বিদেশে বেরিয়েছিস, অনেক কিছু তো দেখেছিস তোরা। নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বল কেউ, যার ভিতর চমক আছে, যা থেকে চিন্তার খোরাকও কিছু পাওয়া যায়। প্রস্তাবটা মনে ধরে সকলেরই, তবে কেউই ঘাড় পাততে চায় না। অজয় বলে, শান্ত শুরু করুক। প্রশান্ত ইশারা করে রঞ্জনাকে। শেষ পর্যন্ত সবাই একাট্টা হয়ে রাঘবকেই ধরে পড়ল। ওহে ডাক্তার, তুমি এ সংকটে উদ্ধার করো ভাই আমাদের। রাঘব একটুখানি ভেবে নিল, তারপর বললে, আমি রাজি আছি, কিন্তু এক শর্তে। গল্প শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে। নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেককেই তার উত্তর দিতে হবে। সেই সব উত্তর শোনবার পর গল্পটি শেষ করব আমি। অধ্যাপিকা রেবা যেন ভয়ানক বিপন্ন হয়ে পড়ল। জ্ঞান বুদ্ধি মতো উত্তর দিতে হবে? যার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, যেমন আমি, সে কি করবে? রঞ্জনা সম্প্রতি পুলিশের ইন্সপেক্টরেস হয়েছে। এক ধমক লাগিয়ে দেয় রেবাকে। জ্ঞান বুদ্ধি নেই মানে কি? জ্ঞান যার নেই তার অজ্ঞানতার পরিচয় দিক সে। বুদ্ধি যার নেই সে নির্বোধের মতোই জবাব দিক।
এগুলোও দরকার, ওতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক, মজা পাওয়া যাবে খানিকটা। রাঘবদা, শুরু করো তুমি। রাঘব শুরু করে। আমি সেবার ইন্দোনেশিয়া সরকারের চাকরি নিয়েছিলাম 1 বছরের জন্য। জানিস তো সবাই, আমায় দিলে মায়মানুতে, একেবারে সমুদ্রের উপরে। মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস ও চূর হয়ে গিয়েছিল জাপানি বোমায়। এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে ছোট্ট একখানা বাড়িতে ডাক্তারখানা। ডাক্তারের থাকার জায়গা তার ভিতরে হয় না, যাই কোথায়। একটা ভালো হোটেল গড়েছে ওখানে এক চীনে কোম্পানি। আমি সেখানেই ঘর নিলুম একখানা। হোটেল অবশ্য স্থানীয় লোকদের জন্য নয়, তাদের হোটেলে থাকার দরকার নেই, পয়সাও নেই। হোটেলটার হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য। মায়ানমার সমুদ্রতীরটি স্নানের পক্ষে আদর্শ জায়গা। মালয়, জাভা, সুমাত্রা থেকেও শৌখিন লোকেরা সমুদ্র স্নানের জন্য মায়মানুতে আসে। একজন 2 মাস 4 মাসও থাকি, হোটেল চলবে না কেন? স্থানীয় বাসিন্দা আমি একাই। বেশ স্বাস্থ্যকর জায়গা, খাওয়ারও জিনিসও মেলে। বেশ আনন্দেই আছি বলতে গেলে। একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে আসছি। নিচের বড় হলটার এক পাশে ম্যানেজারের অফিস, আর এক পাশে উপরে উঠবার সিঁড়ি। আমি সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ কানে এলো, ইয়েস, উই আর ফ্রম ক্যালকাটা। ক্যালকাটা? দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে। স্নানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি দেশগুলিরই লোক। কলকাতা থেকে কেউ এসেছে এমন তো এই কমাসে দেখিনি। স্নানের জন্যও নয়, নিছক বেড়ানোর জন্যও নয়, কলকাতার লোক তো নয়ই। আমার অত বড় ভারতবর্ষটার কোনো জায়গার কোনো লোককেই এখানে দেখি নিয়ে যাবত। আমার নাম ভবতোষ রায়, ইংরেজিতে বলছে ওদের একজন। চীনে ম্যানেজার ইংরাজি বোঝে এবং বলতে পারে, না পারলে আমিও থাকতে পারতুম না এই হোটেলে। আর আমার নাম রামতনু সেন, বলছে আরেকজন। তাকিয়ে দেখলুম বই কি, বাঙালি, কলকাতার লোক, থাকবে হয়তো কিছুদিন। বাংলা কথা বলতে পারবো অনেক দিন পরে, আনন্দের কথা বই কি। দুজনেই যুবক, মাথায় প্রায় সমান, রঙও প্রায় একরকম শ্যামলা। সিঁড়ি থেকে মুখ একজনেরও ভালো করে দেখতে পেলুম না। যাক, দেখব পরে। ওরা তো রইল, এখন আমার কাজ আছে, খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে। গাড়ি আসবে নিতে। 6 মাইল দূরের মিলিটারি ছাউনিতে একটা কঠিন কেস আছে। ছাউনির ডাক্তার আমার পরামর্শ চান। ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানায় বসতে হলো। হোটেলে এলুম রাত্রে। নবাগত বাঙালিদের সঙ্গে আর তখন দেখা হলো না, তবে ম্যানেজারের মুখ থেকে ওদের কিছু খবর পেলুম বটে। ভবতোষ রায়ই পয়সা দেনেওয়ালা, রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বেতনভোগ বন্ধু বা ওই রকম অন্য কিছু। পাশাপাশি 2টো ঘরই ওরা নিয়েছে বটে, কিন্তু একটা A ক্লাস ঘর, অন্যটা C ক্লাস। আমারও মনে পড়ল, সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকেরও মূল্যগত তফাৎ আমার চোখে পড়েছিল। রাত্রেও আলাপ হলো না। যাক, কাল হবে। সকালে আমার সময় হয় না, কোনো রকমে প্রাতরাশ সেরেই ডাক্তারখানায় ছুটতে হয়। ছুটি হয় লাঞ্চের মুখোমুখি 12টা নাগাদ। কিন্তু সময় করে নিলুম সেদিন। বেলা 10টায় কাজের ভিড় একটু কম দেখে উঠে পড়লুম চট করে। 1 ঘন্টা পরে ঘুরে আসছি বলে হোটেলের দিকে পা বাড়ালুম। দেখি লোক দুটোর সঙ্গে আলাপ করতে পারি কিনা। মনটা টানছে ওদের দিকে। হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখে পড়ল সমুদ্রের দিকে। অনেক লোকের ভিড়। কি হচ্ছে ওখানে? পায়ে পায়ে সেদিকেই এগুলুম। ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিলে। দেশি ভাষায় বলাবলি করলে, ডাক্তার এসে গেছে, ডাক্তার এসে গেছে, ডাক্তারকে দেখতে দাও। আমি দেখতে পেয়েছি, জলের ধারেই বালির উপরে 2টো দেহ পড়ে আছে। জলে ডোবার ব্যাপার বোধহয়। ছুটেই কাছে এলুম। কি সর্বনাশ! সেই বাঙালি দুজনেই সাঁতারের পোশাক পরা। একজন শটান পড়ে আছে, আর একজন উঠবার চেষ্টা করছে। যে শটান হয়ে পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম নাড়ি নেই, বুকের ধুকপুকানি নেই। শ্বাস প্রশ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে, তবেই বাঁচবে। তবে তার আশা আমি চেষ্টা শুরু করলুম। অন্য লোকটি উঠে বসে আমার দিকে একবার চায়, অজ্ঞান দেহটার দিকে একবার চায়। আমি একজন লোককে ডেকে বললুম, ভদ্রলোককে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে যাও। ছোট ডাক্তারকে আমার নাম করে বলো, যাতে একে বলকারক ইঞ্জেকশন একটা দেওয়া হয়, আর গরম দুধ, কম্বল চাপা দিয়ে শুইয়ে রাখতে বলো। আমার কাপড়, বলে ভদ্রলোক। যেখানটায় কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূরে। কাপড় নিয়ে আসছে লোকেরা।
আমি সাধ্যমতো চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনবার জন্য, আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার তাকাচ্ছে আমার দিকে আর একবার উপর দিকে। শেষ পর্যন্ত সে বলেই ফেললো ইংরেজিতে, বাজবে কি? আমার কানে কট করে বাজলো প্রশ্নের সুরটা। লোকটা বাজলেই যেন প্রশ্নকর্তার বিপদ। আপনার নাম? বাংলাতে জিজ্ঞেস করলো। সে চমকে উঠলো, যেন ভূত দেখেছে। আপনি বাঙালি? হ্যাঁ, বাঙালি আমি। আপনারাও বাঙালি সেটা শুনেছি আমি। আপনি ভবতোষবাবু না রামতনুবাবু? উত্তর দিতে গিয়ে কি ঢোক গিলল লোকটা। আমার নাম ভবতোষ রায়, আর এর এর রামতনু সেন, আমার কর্মচারী ও। ওদের কাপড় জামা এলো, বাঙালি পোশাকে স্নান করতে এসেছিল দেখেছি। আশ্চর্য, ভবতোষ কম দামের জামাটাই নিচ্ছে না। সামলে নিল, মাথার ঠিক নেই বিড়বিড় করে বলে, দামি সিল্কের শার্টটাই গায়ে দিলে। তারপর অন্য সব কাপড় বগলদাবা করে বললে, ডাক্তারখানায় আর আমায় যেতে হবে না বোধ হয়, আমি ভালোই বোধ করছি। ও রামতনুর কি হয় না দেখে আর দেখবার কিছু নেই বলে আমি নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। শত চেষ্টাতেও ওর শ্বাস প্রশ্বাস ফিরে এলো না আর। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? কোকিয়ে উঠল ভবতোষ। কিন্তু আমার খামুকাই যেন মনে হলো রামতনু মরে যাওয়াতে দুঃখ তো ওর হয়নি, বরং যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। ব্যাপারটা শুনলাম খানিকটা ভবতোষের মুখে, খানিকটা একজন জেলের মুখে। জেলেটা ডিঙি নিয়ে মাছ ধরছিল ওই দিকটাতেই, সেই জেলেই শেষ পর্যন্ত ওদের ডিঙিতে তুলে নেয়। সাঁতার দিচ্ছিল ভবতোষ রামতনু দুজনেই। ভবতোষ যাচ্ছিল আগে, রামতনু পিছনে। আরও দূরে চলে যাচ্ছিল তারা, কুল থেকে বেশ খানিকটা দূরে। ভবতোষ বলে, রামতনু পিছন থেকে ডাকতে লাগলো ফিরে আসবার জন্য। ভবতোষের আরও এগিয়ে যেতে সাধ হচ্ছিল। রামতনুকে সে ফিরে যেতে বলেছিল, তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো ফিরে যাও, আমি পরে আসছি, এক্ষুনি ফিরতে ইচ্ছে হচ্ছে না আমার। রামতনু কিন্তু সে কথা শোনেনি, এগিয়ে গিয়েছিল ভবতোষের দিকে। ও কাছাকাছি আসতেই ভবতোষ কিন্তু দেখলে ও হাঁপাচ্ছে। ভবতোষ এসে ধরল ওকে। ও কিন্তু এমনভাবে জড়িয়ে ধরলো ভবতোষকে যে দুজনেই ডুবে যাওয়ার দাখিল। অনেক কষ্টে ভবতোষ ওর হাত ছাড়ালো, তারপর ওকে নিয়ে সাঁতার দিতে লাগলো কুলের দিকে। কিন্তু ওর তখন শেষ হয়ে গিয়েছে বোধহয়, হাত পা আর নড়ছিল না। জেলে ডিঙিটা এসে ওদের তুলে নিলে এই সময়। রামতনু তখন নিশ্চল নিষ্প্রাণ। জেলে লোকটাও মোটামুটি ওই রকমই বলেছিল, তবে গোপনে সে আমায় একসময় বললে, ডাক্তার সাহেব, জলের ভিতর দুজনের জড়াজড়ি আমিও দেখেছিলুম। দূর থেকে দেখা ঠিক বুঝতে পারিনি হয়তো, কিন্তু আমার মনে হয়েছিল রামতনুকে চেপে ধরেছিল জলের ভিতর, রামতনু ভবতোষকে জড়িয়ে ধরেনি। তার কথা আমি উড়িয়েই দিলুম। সে দূরে ছিল, জলের ভিতর কে কাকে জড়িয়ে ধরেছে, কে কাকে চেপে ধরেছে তার ঠিক দেখতে পাওয়ার সম্ভাবনা কোথায়? তার ভুল নিশ্চয়। তারপর আর কি, পুলিশ এলো, দেখে শুনে রিপোর্ট দিলে দুর্ঘটনা বলে। সমুদ্রে স্নান করতে এসে এমন তো কতই ডোবে। ভবতোষের জবানবন্দি ছিল এই রকম, সংসারে কেউ নেই, দেদার টাকা, দেশ ভ্রমণের ইচ্ছে হলো, একেবারে একা যাবে না, আধা ভৃত্য আধা বন্ধু গোছের লোক, লেখাপড়া জানা কোনো ভদ্র সন্তানকে সঙ্গে নিয়ে যাবে। লোকের জন্য বিজ্ঞাপন দিতে ওই রামতনু এলু। বাংলাদেশের ফরিদপুরে বাড়ি। বাংলাদেশের লোকের উপর একটু ওর পক্ষপাত আছে, কারণ 3 পুরুষ কলকাতার বাসিন্দা হলেও আদিবাস ছিল ওদের ময়মনসিংহে। কথায় একটু টান তাই এখনও আছে, যদিও ও দেশের সঙ্গে সম্পর্ক আজ 50 বছর থেকে নাই। তা রামতনুকেই নেওয়া হলো। লোক ভালো বলেই মনে হয়েছিল, কারণ ও দেশে আগে 2-1 জায়গায় চাকরি বাকরি করেছে, সুপারিশ চিঠিপত্রও ছিল। ওকে বহাল করার মাসখানেক পরেই এই দিকপানে বেরিয়ে পড়ে। রেঙ্গুনে এসে মায়ামানু জায়গাটি সুনাম শুনে। সাঁতারের ঝোঁক বরাবর আছে, সেই সাঁতারের নাকি খুব সুবিধে মায়ামানুতে। এখানে আসতেই প্রথম দিনেই এই বিপদ। ভবতোষ বড়ই যেন মুষড়ে পড়ল এই দুর্ঘটনায়। প্রায়ই আমার কাছে ওষুধ চায়, ঘুম হয় না বলে। সত্য কথা বলতে কি, আমার মনে একটুখানি সন্দেহই ছিল। এই বলে সন্দেহ ছিল যে জেলের কথাটা মিথ্যে নাও হতে পারে, অর্থাৎ ভবতোষ জলের ভিতর চেপেই মেরেছে রামতনুকে। আমি যখন রামতনুর দেহে প্রাণ ফিরিয়ে আনবার চেষ্টা করছিলুম সেদিন, তখন ভবতোষের ভাবভঙ্গি ঠিক স্বাভাবিক ছিল না। বিশেষ করে সে বাঁচবে কি, এই প্রশ্নটার সুর ছিল একান্ত বেসুরো। জেলেটার মুখে তার কথা আমি উড়িয়ে দিয়েছিলুম বটে, কিন্তু মনে মনে তা নিয়ে আমি তোলপাড় করেছি অনেক।
তাই ভবতোষ যখন ঘুম হয় না বলে ওষুধ চাইলো, আমি তার চোখের দিকে তাকিয়ে বললুম, ঘুম না হওয়ার কারণ হতে পারে বিবেকের দংশন। ভবতোষের মুখটা হঠাৎ কালো হয়ে গেল। আমার বিবেকের দংশন হতে যাবে কেন? কিসের জন্য? কি করেছি আমি? এই বলে সে পিছন ফিরে চলে গেল, ওষুধ আর নিলে না। কয়েকদিন পরেই সে কলকাতায় ফিরল। আমার কেবলই মনে হতে লাগলো একটা খুনি পালিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করবার ছিল না, প্রমাণ নেই, কিছুমাত্র প্রমাণ নেই যে ও রামতনুকে খুন করেছে। দিন যায়, প্রায় ভুলেই গেছি ও কথা। এমন সময় কলকাতার খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর দেখলুম একদিন। তোমরা কি কেউ দেখেছিলে সে খবর? ভবতোষ রায়ের আত্মহত্যার খবর। নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই গল্প শুনছিল। এইবার একজন করে মাথা নাড়তে শুরু করলো। না তো, মনে পড়ছে না তো, ইত্যাদি। রাঘব বলতে লাগলো আবার, গঙ্গায় সেদিন সারাসারির বান। সেই বানের সময় দেখা গেল এক প্রস্ত দামি জামা, জুতো, কাপড় গঙ্গার ঘাটে পড়ে আছে, জামার পকেটে একখানা চিঠি। অনুতাপের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি আমি। মায়ামানুর সমুদ্রে রামতনু সেনকে ডুবিয়ে মেরেছিলুম, সেই পাপে আমি জ্যান্তই নরকের আগুনে পুড়ছি। প্রাণ না দিলে এ পাপের প্রায়শ্চিত্ত হবে না বোধহয়। হত্যার বদলে আত্মহত্যা, তাই আমি গঙ্গার জলে ডুবে মরছি আজ। কি ভবতোষ রায়। উফ! একসঙ্গে 6টা কণ্ঠ থেকে রব উঠল। রেবা, রঞ্জনা, অজয়, প্রশান্ত, সমীর, অভিজিৎ একসঙ্গে সবাই উফ বলে উঠল। বিন্দি পিসি একবার চোখ তুললেন কাঁথার সেলাই থেকে। সে চোখে দুঃখের বা আফসোসের লেশ মাত্র নেই, বরং আছে একটুখানি চাপা কৌতুক। বাবা রাঘব, ভবতোষের দেহটা কি পাওয়া গেল? না বানে ভেসে মায়ামানু সমুদ্রে গিয়ে পড়ল ওটা? জিজ্ঞাসটা বিন্দি পিসিদি। সবাই হতবাক। হতবাক হওয়ার কারণ 3টে। প্রথমত, বিন্দি পিসি যে গল্পটাতে কান রেখেছেন এ কথাই কেউ ভাবেনি। সকলেরই ধারণা তিনি এক মনে কাঁথাই সেলাই করে চলেছেন। দ্বিতীয়ত, এরকম একটা সঙ্গত প্রশ্ন একমাত্র তার মাথাতেই এলো, অন্য কারো মাথাতে এলো না। তৃতীয়ত, ওর প্রশ্নের ধরনটাই যেন বিদ্রূপে ভরা, গোটা জিনিসটাই যেন তার কাছে একেবারে একটা নিছক ধাপ্পা। যাই হোক, উত্তর দিলে রাঘব, না, দেহটা পাওয়া যায়নি। যাবে না জানতুম। বেশ, বলো গল্প, বলে আবার সেলাইয়ে মন দিলেন বিন্দি পিসি। রাঘব বলে যায়, আর বেশি কিছু নেই গল্পে। পুলিশ তদন্ত হলো। মায়ামানু থেকে ফিরে ভবতোষ কোন এক হোটেলে থাকতো। আত্মীয় তার কেউ ছিল না, বন্ধুদেরও বর্জন করেছিল। মোটা মোটা টাকা প্রায় ব্যাংক থেকে তুলতো, ব্যাংকের টাকা শেষ করে দিয়েছিল প্রায়। কে রামতনু সেন? এদেশের লোকের মাথা ব্যথা নেই তার জন্য। সে পাকিস্তানি, মরেছে ইন্দোনেশিয়ায়, তার জন্য ভারতীয় পুলিশের কি করবার আছে? আর ভবতোষ তো মরেই গেছে, তার যদি অপরাধ থেকেই থাকে, মরেই তো প্রায়শ্চিত্ত করেছে তার। এই পর্যন্ত বলে রাঘব থামল। কি হলো, থামলে যে? প্রশ্ন 6 জনের কণ্ঠ থেকে। এইবার আমার প্রশ্ন, প্রত্যেককেই উত্তর দিতে হবে নিজের নিজের জ্ঞান বুদ্ধি মতো। এই সেরেছে, বলে ওঠে রেবা ভয়ে ভয়ে। বলো প্রশ্ন শুনি, রঞ্জনা বলে ওঠে নির্ভয়ে। প্রশ্ন এই, ভবতোষ কেন হত্যা করেছিল রামতনুকে? রামতনু টাকা চুরি করতো নিশ্চয়ই ভবতোষের পকেট থেকে। এই উত্তর রেবার। রামতনু ছিল বাংলাদেশের স্পাই, আর ভবতোষ দেশপ্রেমিক ভারতীয়, কাজেই স্পাইয়ের প্রাণদণ্ড দিতেই পারে। এই উত্তর রঞ্জনার। অজয়, প্রশান্ত, অভিজিৎ, সমীর প্রত্যেকেই একটা মত প্রকাশ করলো, প্রত্যেকটার চাইতে উদ্ভট। অবশেষে রাঘব বিন্দি পিসিকে বললে, এবার তুমি বলো পিসিমা। বিন্দি পিসি চোখ তুলে চাইলেন, সে চোখ যেন হাসছে। কি বলবো বাবা, তোমার প্রশ্নই যে ভুল। ভবতোষ কেন রামতনুকে হত্যা করবে? আগাগোড়া ভুল। খুন করেছিল রামতনু ভবতোষকে, ভবতোষ রামতনুকে মারেনি। সবাই বসেছিল, এক লাফে উঠে দাঁড়ালো সবাই, শুধু রাঘব বাদে। কি অদ্ভুত, আজগুবি, পাগল ইত্যাদি মন্তব্য। তাদের থামালো রাঘব। পিসিমাই ঠিক বলেছেন, রামতনু মরেনি মায়ামানুতে, মরেছিল ভবতোষ। এবং গঙ্গায় বানে কেউ ঝাঁপ দেয়নি। পোশাকটা গঙ্গার ঘাটে ফেলে অল্প একটু সাঁতরে গিয়ে আগে থেকে বন্দোবস্ত করা নৌকায় চড়ে বসেছিল ভবতোষ বেশি রামতনু। সে রামতনু এখন বাংলাদেশের ফরিদপুর শহরে বহাল তবিয়তে বনমানুষি করছে। আমি দেখে এসেছি তাকে। কি করে দেখলে? 6 জনের প্রশ্ন একসঙ্গে। দৈবাত ঢাকা যেতে হয়েছিল সরকারি কাজে। রামতনুর বাড়ি ফরিদপুর, এটা মনে ছিল,
কি করতে যাচ্ছি সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা না নিয়েই চলে গেলুম ঢাকা থেকে ফরিদপুর। সেখানে আমার সহপাঠী আজিম সিভিল সার্জন। আমার গল্পটা শুনে সে বলল, রামতনু নয়, তবে ইয়াকুব শেখ কলকাতায় গিয়েছিল লেংটি পরে, ফিরে এসেছে লক্ষপতি হয়ে বছর তিনেকের ভিতর। তাকে তুমি দেখতে পারো। আজিমই দেখবার সুযোগ করে দিলে। ইয়াকুবকে নেমন্তন্ন করলো চায়ে। আমি আড়াল থেকে দেখলুম। যাকে ভবতোষ বলে জানতুম মায়ামানুতে, সেই বটে। আজিমই পরামর্শ দিলে, এ নিয়েও হইচই করে লাভ হবে না কিছু। রামতনু যে ভবতোষকে খুন করেছে, কিংবা ইয়াকুবই যে রামতনু, এর কোনোটাই প্রমাণ করা সোজা হবে না, কারণ দেশ আলাদা, পুলিশ আলাদা। কাজেই আমি ফিরে এলুম কলকাতায়। তখন সবাই ধরে পড়ল বিন্দি পিসিকে। তুমি বুড়ো মানুষ, জন্ম কাটালে এই অজপাড়াগায়, এত সহজে এই কঠিন সমস্যার সমাধান তুমি কি করে করলে? মুচকে হেসে জবাব দেন বিন্দি পিসি, এ তো সাধারণ কথা। ভবতোষ মনিব বড়লোক, রামতনু চাকর গরিব। রামতনুকে মেরে ভবতোষের লাভ কিছু নেই। ভবতোষকে মেরে রামতনুর লাভ হতেও পারে, যদি সে ভবতোষ বলে চালিয়ে দিতে পারে নিজেকে। পিসিমা একটু থেমে আবার বলতে শুরু করেন, মানুষের চরিত্র সব জায়গাতেই এক। আমার এই রাধিকাপুরে গ্রামের প্রত্যেকটা মানুষ কখন কি করছে খবর রাখি আমি। হাতে তো কাঁথা সেলাই ছাড়া কোনো কাজ নেই, তাই ওই খবরাখবর নিয়েই থাকি। সুহাস সারা বিকালটা বাড়ি বাড়ি ঘুরে আমায় খবর এনে দেবার জন্য, ওর ওইটাই বড় কাজ। কাজেই লোকচরিত্র আমি খানিকটা জানি। সবাই কান খাড়া করে শুনছে পিসিমার কথা। এখন এই রাধিকাপুর গ্রামেই বছর 5 আগে ঘটনা ঘটেছিল একটা। হরিলাল ঘোষ হঠাৎ মরে গেল। কথা উঠল বিষ খাওয়ানো হয়েছে। পুলিশ এলো, মরা কাটলো, বিষ সত্যিই পাওয়া গেল। এখন কে বিষ দিলে? শত্রুর তো তার দুনিয়ার কেউ ছিল না। তবে প্রশ্ন করে রঞ্জনা, পুলিশ ইন্সপেক্ট্রেস। সারা গ্রাম ওলটপালট। শেষকালে বেরুলো খবর, দোয়ারি মণ্ডল নতুন গায়ের দুধ পাঠিয়েছিল মুনিবের পায়েস খাওয়ার জন্য। একটুখানি দুধ, একজনের বেশি দুজনের তাতে পায়েস খাওয়া চলে না, তাই একা হরিঘোষই মরল, আর কেউ মরেনি। কিন্তু কেন? দোয়ারির স্বার্থ কী? হরিঘোষের বিস্তর জমি বর্গা চাষ করত দোয়ারি। ছেলেটা নাবালক, বউটা বোকা। হরি মরলে জমির ধানগুলো 15 আনাই নিজের ঘরে তুলতে পারে, এই আর কি। চাই কি জমিদারের ঘরে ঘুষ ঘাস দিয়ে মালিকানা সত্ত্বেও পেয়ে যেতে পারে। একটু থেমে আবার বললেন, এই যে লোভ, রামতনুর থাকা সম্ভব ছিল, ভবতোষের নয়। কাজেই ইন্সপেক্টরেস গড় হয়ে প্রণাম করলে পিসিমাকে। শেষ।